সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই চিরন্তন ট্রাভেল ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। এই গঙ্গাসাগরের পূর্ণ তীর্থে পূর্ণ স্নানের জন্য যদি আপনারা আসতে চান, তাহলে আপনারা কিভাবে আসবেন, কখন স্নান করবেন, কিভাবে পূজা দেবেন, কোথায় কোথায় ঘুরবেন, কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, A to Z সম্পূর্ণ তথ্য উপস্থাপনা করার চেষ্টা করব এই ভিডিওর মধ্যে দিয়ে। ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই চিরন্তন ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটি অনুরোধ, নিচে সাবস্ক্রাইব বাটন রয়েছে, অবশ্যই আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভোর রাতেই বের হয়ে পড়েছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। গঙ্গাসাগর এমন একটি পুণ্যস্থান, যখন গঙ্গাসাগরের মেলা অনুষ্ঠিত হয় তখন হাজার হাজার লাখ লাখ পুণ্যার্থীর ভিড় সেখানে কিন্তু লক্ষ্য করা যায়। তবে এই গঙ্গাসাগরের মেলা ছাড়াও সারা বছরব্যাপী দর্শনার্থীরা, পুণ্যার্থীরা এই গঙ্গাসাগরে স্নানের জন্য, কপিলমুনির আশ্রমে পূজা দেওয়ার জন্য এই স্থানে উপস্থিত হন। আমার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন মথুরাপুর রোড, সেখানে আমি উপস্থিত হয়েছি, কিন্তু ট্রেনের দেখা নাই। কিছুক্ষণ অপেক্ষা করার পর আপ এবং ডাউনের দুটোরই ট্রেন এলো, কারণ এখানে ট্রেনের ব্যবধান প্রায় 1 ঘন্টা। আপনারা কিভাবে গঙ্গাসাগরে আসবেন, এক্ষেত্রে আপনারা কাকদ্বীপ এবং নামখানা এই দুটি পথেই কিন্তু গঙ্গাসাগরে আসতে পারেন। যদি নামখানা থেকে যদি গঙ্গাসাগরে আসেন, সেক্ষেত্রে বেনুবন হয়ে লঞ্চে করে আপনাদেরকে গঙ্গাসাগরে আসতে হবে। এই পথটা অনেকটা ঘুরপথ। যদি দ্রুত এবং সহজ এবং তাড়াতাড়ি পথে আসতে চান, সেক্ষেত্রে কাকদ্বীপ থেকে আপনাদেরকে গঙ্গাসাগরে আসতে হবে। যদি কলকাতা থেকে বাসে করে আসতে চান গঙ্গাসাগরে, সেক্ষেত্রে আপনারা ধর্মতলা থেকে যে বাসগুলি কাকদ্বীপ বা নামখানা বা বকখালির উদ্দেশ্যে যে সকল বাসগুলি আসছে, সেই বাসে চড়ে আপনারা কাকদ্বীপে নামবেন এবং সেখান থেকে খুব সহজে আপনারা গঙ্গাসাগরে যেতে পারবেন। এবং শিয়ালদাহ থেকে আপনারা যারা ট্রেনে করে আসতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে নামখানা ট্রেন ধরতে হবে। সেই নামখানা ট্রেন ধরে আপনারা কাকদ্বীপ রেলওয়ে স্টেশনে নামবেন এবং সেখান থেকে আপনারা খুব সহজে কিন্তু গঙ্গাসাগরে আসতে পারবেন। ভোর রাতে ট্রেনে উঠেছিলাম, দেখতে দেখতে সকাল পৌঁছে গেলাম কাকদ্বীপ রেলওয়ে স্টেশন। এক্ষেত্রে শিয়ালদাহ থেকে কাকদ্বীপ আসতে সময় লাগবে 2.5 ঘন্টা এবং এখানে জনপ্রতি টিকিটের মূল্য 25 টাকা। জনজোয়ার দেখেই বুঝতে পারলাম আজ পুণ্যার্থীর ভিড় বেশ ভালোই হবে। দিনটা ছিল শিব চতুর্দশীর দিন। ঝটপট তাড়াতাড়ি স্টেশন থেকে বের হয়ে পড়ুন এবং টোটো ধরুন। আপনারা টোটো ধরার জন্য একটু এগিয়ে যাবেন, দেখবেন টোটোগুলো একদম সোজা নিয়ে গিয়ে মেন রাস্তার, মেন পিচের যে রাস্তা রয়েছে সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছে। আপনারা একটু হেঁটে সামনের দিকে যাবেন। সামনে গেলে কিন্তু অ্যাভেলেবেল প্রচুর পরিমাণে কিন্তু টোটো পেয়ে যাবেন। যখন প্রচুর পরিমাণে দর্শনার্থীর সমাগম ঘটে, সেক্ষেত্রে স্টেশনের কাছে যে সকল টোটোগুলি রয়েছে তাদের পরিষেবা ক্ষেত্রগুলি অনেক ক্ষেত্রে ব্যাহত হয়। তাই একটু দূরে এলে আপনারা কিন্তু অ্যাভেলেবেল টোটো পেয়ে যাবেন। এক্ষেত্রে কাকদ্বীপ রেলওয়ে স্টেশন থেকে লট নম্বর 8 জেটিঘাট পর্যন্ত আগে এখানে টোটোর মূল্য ছিল 10 টাকা, কিন্তু বর্তমানে জনপ্রতি মূল্য নির্ধারণ করা হয়েছে 20 টাকা। আপনারা ঝটপট চলে আসুন এবং লট নম্বর 8 4 নম্বর জেটিঘাটে টিকিট সংগ্রহের জন্য, ভেসেলের টিকিট সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে পড়ুন। এবং এখানে জনপ্রতি ভেসেলের টিকিট নির্ধারণ করা হয়েছে 9 টাকা। টিকিটগুলো সংগ্রহ করে আপনারা প্রবেশ করুন জেটিঘাটে। আপনারা এখানে যত তাড়াতাড়ি ভেসেলের টিকিট সংগ্রহ করবেন, তত তাড়াতাড়ি আপনারা জেটিঘাটে প্রবেশ করতে পারবেন এবং তত তাড়াতাড়ি আপনারা ভেসেলের সিট ধরতে পারবেন। কারণ প্রচুর পরিমাণে কিন্তু এখানে দর্শনার্থীর, পুণ্যার্থীর ভিড় হয় এবং ভেসেলে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তাই এই যে সম্পূর্ণ ব্যবস্থাপনাটা একটু দ্রুত করার চেষ্টা করবেন। আর অবশ্যই কখনোই ভুলবেন না হাঁস পাখিদের জন্য কিছু না কিছু খাদ্য নেওয়ার জন্য। হাঁস পাখিরা সাধারণত বিস্কুট, বাদাম, মুড়ি, আপনারা যাই দেন না কেন, এরা অনায়াসে আপনার হাত থেকে খাদ্য গ্রহণ করবে। কিন্তু এখানে সার্বিক প্রেক্ষিতে যে ভেসেলের পরিষেবা প্রদান, সেটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। কারণ যে হারে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেই হারে কিন্তু পরিষেবা এখানে এখনো পর্যন্ত প্রদান করা হয়নি। কারণ একটি ভেসেলে অযথায় প্রচুর পরিমাণে লোককে একসাথে গ্যাদারিং করে চেপে চেপে কিন্তু এই ভেসেলে তোলা হচ্ছে। সেই পরিষেবা এবং পরিস্থিতি কিন্তু কোনোটাই আমার ভালো লাগেনি এবং যে কোনো মুহূর্তে কিন্তু বড়সড় একটা বিপদ কিন্তু এই স্থানে ঘটতে পারে। সেক্ষেত্রে অবশ্যই সচেতন এবং সতর্কতার সহিত কিন্তু এই যাত্রাটি সম্পন্ন করবেন। যাই হোক, অনেক ঠেলাঠেলি চাপাচাপি সহ্য করে উঠে পড়লাম ভেসেলে। আর ভেসেলে উঠতেই সাক্ষাৎ হলো হাঁস পাখির দলের সাথে। তাদের সাক্ষাতের সাথে সাথে সমস্ত দুঃখ কষ্ট এক নিমিষেই বিলীন হয়ে গেল।
এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত ভেসেল যাত্রা যা আপনাকে লট নাম্বার 8 জেটিঘাট থেকে ওই পারের কচুবেড়িয়া ভেসেলঘাট পর্যন্ত পৌঁছে দেবে। এখানে এই ডিস্টেন্সটা হচ্ছে 4.9 কিলোমিটার বা 5 কিলোমিটারের মতো। এখানে সময় লাগতে পারে 32 থেকে 40 মিনিট পর্যন্ত, অনেক সময় 45 মিনিট পর্যন্ত কিন্তু ভেসেলের সময় লেগে যেতে পারে। নিয়ে গিয়েছিলাম বিস্কিট তাদের জন্য। তারা অজানা এক ব্যক্তিকে সাদরে আহ্বান জানিয়ে তাদের বন্ধু দলের খাতায় নাম লিখিয়ে নিল। তাদেরকে একটা একটা করে বিস্কিট দিচ্ছিলাম, তারা সানন্দে খাচ্ছিল। নানা ভাষায় নানা কলরবে করে যাচ্ছিল ক্রমাগত। কত কথা বলে তাদের ওই দুটি ঠোঁট, তাদের দুই চোখের মধ্যে লুকানো আত্মবিশ্বাস, দৃঢ়তা, আবেগ, ভালোবাসা, মায়া। তারা বলছিল, আমার বন্ধু আমাকে বিস্কিট দিয়েছে, তুই কেন নিলি? এইভাবে খুনসুটি চলে তাদের মধ্যে দিনভর। এখান থেকে যে সকল পুণ্যার্থীরা যান তারা প্রতিনিয়তই এই হাঁস পাখির দলগুলিকে খাদ্য প্রদান করেন। এখানকার প্রশাসনের থেকে জানতে পারলাম এই সকল হাঁস পাখিগুলি প্রতিদিন 30 থেকে 50 কেজি পর্যন্ত বিভিন্ন খাদ্য খেয়ে থাকে। আরও জানতে পারলাম যে এই পাখিগুলিকে কেউ যদি ধরার চেষ্টা করে বা ক্ষতি করে 10,000 টাকা জরিমানা করা হবে। এটি শুনে খুবই ভালো লাগলো যে বন্ধু হাঁস পাখিগুলিকে স্বতন্ত্র নিরাপত্তা প্রদান করা হয়েছে। এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য অনুভব এবং অনুধাবন করতে করতে আমরা ওই পারের কচুবেড়িয়া ভেসেলঘাটে পৌঁছে গেলাম এবং দূর থেকে আমরা দেখতে পেলাম গঙ্গাসাগর লেখা একটি লোগো। এরপর আমরা ভেসেল থেকে লেবে কচুবেড়িয়া জেটিঘাট বরাবর আমরা হাঁটতে শুরু করলাম এবং কিছুটা যাওয়ার পর আমরা মেন রোডের ওপরে উঠলাম এবং পিচের রাস্তা। সেখান থেকে একটু হেঁটে গেলেই আপনারা কচুবেড়িয়া যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে আপনারা পৌঁছে যাবেন। তবে বাস স্ট্যান্ডে ঢোকার আগের মুহূর্তে দেখবেন অনেক ম্যাজিক দাঁড়িয়ে রয়েছে, 4 চাকা দাঁড়িয়ে রয়েছে, টাটা সুমো বা প্রাইভেট বিভিন্ন গাড়ি রয়েছে। সেই গাড়ি ভাড়া করেও নিয়ে কিন্তু আপনারা গঙ্গাসাগরে যেতে পারেন। এছাড়া ম্যাজিক গাড়িতেও কিন্তু আপনারা গঙ্গাসাগরে যেতে পারেন। তবে আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা কচুবেড়িয়া যে লঞ্চ ঘাট রয়েছে, ভেসেল ঘাট রয়েছে, সেখান থেকে লেবে একটু হেঁটে যাবেন সোজা একদম পিচ রাস্তা বরাবর। সেখানে দেখবেন কচুবেড়িয়া বাস স্ট্যান্ড রয়েছে। সেখান থেকে সরকারিভাবে নির্দিষ্ট সময় অন্তর কিন্তু বাসের বিশেষ সুব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এটা দেখে আমার খুব ভালো লাগলো যে এখান থেকে বাসের সার্ভিসটা খুবই ভালো। তাই আপনাদেরকে আমি সাজেস্ট করবো এখান থেকে বাসে করে গঙ্গাসাগরে যাওয়ার জন্য। কচুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে গঙ্গাসাগরের দূরত্ব প্রায় 28 কিলোমিটার এবং এখানে সময় লাগবে 47 থেকে 50 মিনিট মতো। এখানে জনপ্রতি বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে 40 টাকা। এরপর বাস আপনাদেরকে পূর্ণ তীর্থ গঙ্গাসাগরের একদম প্রবেশদ্বারে আপনাদেরকে লাভিয়ে দেবে। দেখবেন একটা বিশাল বড় ফলক, একটা বিশাল বড় গেট রয়েছে, সেখানে আপনাদেরকে লাভিয়ে দেবে। এখান থেকে আপনারা পূর্ণ তীর্থ গঙ্গাসাগরে যাওয়ার জন্য টোটো পেয়ে যাবেন। যদি আপনারা এই বাস স্ট্যান্ড থেকে মন্দির যেতে চান, অর্থাৎ কপিলমুনির মন্দিরে যেতে চান, সেক্ষেত্রে 15 টাকা প্রতি জনপিছু ভাড়া নেবে। এবং যদি আপনারা এখান থেকে গঙ্গাসাগরে স্নানের উদ্দেশ্যে স্নানঘাটে যেতে চান, সেক্ষেত্রে 20 টাকা প্রতি জনপিছু কিন্তু ভাড়া নেবে। এরপরে আমরা এই বাস স্ট্যান্ড থেকে টোটো নিয়ে আমরা চললাম গঙ্গা স্নানের উদ্দেশ্যে। এক্ষেত্রে জনপ্রতি ভাড়া নিয়েছে 20 টাকা করে। আমরা যখন গঙ্গা ঘাটে গেলাম সেখানে দেখলাম যে কপিলমুনির আশ্রমের সামনে অর্থাৎ নাক বরাবর যে পুরানো যে গঙ্গা স্নানের যে ঘাটটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। সেখানে স্নান করার পরিস্থিতি নেই। যে পুরানো ঘাট ছিল সেই পুরানো ঘাট থেকে একটু দূরে আপনারা দেখবেন নতুন একটি স্নানের ঘাট করা হয়েছে। সেখানে কিন্তু সমস্ত পুণ্যার্থীরা এখানে স্নান করছেন। আসার পথে টোটো চালকের সহিত আমার বার্তালাপ হচ্ছিল। সেখানে জানতে পারলাম যে এই বছরে গঙ্গাসাগরের মেলায় যে পরিমাণ পুণ্যার্থীর আসার কথা ছিল সেই পরিমাণে কিন্তু পুণ্যার্থী আসেনি। এই বছর পুণ্যার্থীর ঘাটতি রয়েছে। কারণ জানতে চাইলাম, তখন তিনি বললেন সমস্ত পুণ্যার্থী কুম্ভে চলে গিয়েছে, তাই কুম্ভের ভিড়ের পরিমাণ বেড়ে গিয়েছে এবং গঙ্গাসাগরের পুণ্যার্থীর ঘাটতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যাই হোক, অবশেষে আমরা পুণ্যতীর্থ গঙ্গায় পৌঁছে গেলাম।
এখানে আপনাদের চান করার সঠিক সময় হচ্ছে জোয়ারের সময় আপনারা চান করার চেষ্টা করবেন, জলের পরিমাণ বেশি এবং জল কিন্তু পরিষ্কার পাবেন। এখানে দীঘা বা পুরীর মতো অতটা বেশি ঢেউ না হলেও মোটামুটি হালকা আপনারা ঢেউ কিন্তু এখানে অনুভব করতে পারবেন। এবং সামনের দিকটা বালি এবং যত সমুদ্রের গভীরে যাবেন সেখানে কিন্তু তলায় শক্ত কাদা আপনারা পাবেন এবং সামনে দেখবেন ব্যারিকেড করে দেওয়া রয়েছে, পাইলেন রয়েছে। তবে আপনাদেরকে অনুরোধ করব পাইলেনের ওপারে যাবেন না, পাইলেনের ওপারে কিন্তু চড়া স্রোত বইছে, সেক্ষেত্রে আপনি কিন্তু আর ফিরে আসতে পারবেন না। এই বিষয়টা একটু সতর্কতার সহিত আপনারা এই গঙ্গায় পূর্ণ স্নান করবেন। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কেনই এই কথা বলা হয়? কেনই গঙ্গাসাগরে একবার গেলেই যথেষ্ট? মহাভারতের বনপর্বে লোমসমণি তার ব্যাখ্যা দিয়েছেন। লোমসমণি বলেন, এই মহাতীর্থস্থানে পর্ষণে হয় তার বৈকুণ্ঠে প্রস্থান, অর্থাৎ গঙ্গাসাগরের জলে একবার মাত্র ডুব দিলেই মোক্ষ লাভ হয়, বারবার এখানে আসার কোনো প্রয়োজন পড়ে না। তাই সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই গঙ্গাসাগর কপিলমুনির আশ্রম, এই স্থানের একটি বিশেষ ইতিহাস রয়েছে। মহাপরাক্রমশালী সগর রাজা অশ্বমেধ যজ্ঞ শুরু করলেন। 100 যজ্ঞ শেষে যজ্ঞের অশ্বকে তিনি বলি দিয়ে দেবরাজ ইন্দ্রের থেকেও অধিক শক্তিশালী হবেন। ভয় পেয়ে ইন্দ্রদেব যজ্ঞ ভণ্ডুল করার জন্য যজ্ঞের অশ্বকে চুরি করে কপিলমুনির আশ্রমে লুকিয়ে রাখলেন। তিনি তার অশ্বের খোঁজে তাঁর 60,000 ছেলেকে পাঠালেন। তারা কপিলমুনির আশ্রমে ঘোড়াটিকে দেখতে পেয়ে কপিলমুনিকে ঘোড়া চোর বলে অপবাদ দিল। এহেন অপকর্ম দেখে কপিলমুনি সগর রাজার 60,000 পুত্রকে ভস্ম করে দিলেন। এরপর সগর রাজার নাতি অংশুমানের স্তবে কপিলমুনি সন্তুষ্ট হয়ে বললেন, এই গঙ্গা জলের স্পর্শে 60,000 পুত্রের মুক্তি হবে। এরপর অংশুমানের নাতি ভগীরথ গঙ্গাকে সন্তুষ্ট করে মর্তে আসার জন্য রাজি করেন। কিন্তু গঙ্গা বলেন, তিনি যখন স্বর্গ থেকে মর্তে আসবেন তখন তার প্রবল শক্তিতে পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ভগীরথ তখন মহাদেবের তপস্যা করে তাকে রাজি করান তার জটায় গঙ্গাকে ধারণ করার জন্য। তখন স্বর্গ থেকে গঙ্গা মহাদেবের জটার উপরে ঝাঁপ দেন এবং গঙ্গা মহাদেবের জটা বেয়ে ধীরে ধীরে পৃথিবীতে নেমে আসেন এবং তার প্রবাহমানের আগে ভগীরথ শঙ্খ বাজিয়ে বাজিয়ে যাচ্ছেন আর মা গঙ্গা মহাদেবের জটা থেকে ধীরে ধীরে মর্তে নেমে আসছেন। স্বর্গ থেকে এই মর্ত পাতাল পর্যন্ত যে মা গঙ্গার বিস্তৃতি বা প্রবাহমান, এই সমগ্র প্রবাহমানের যে ধারাটিকে 3টি ভাগে ভাগ করা হয়ে থাকে। স্বর্গের ধারাটির নাম হচ্ছে মন্দাকিনী, আর মর্তের ধারাটির নাম হচ্ছে অলকানন্দা, আর পাতালের যে ধারাটি রয়েছে সেটির নাম হচ্ছে ভগবতী। এই গঙ্গা জলের স্পর্শে সরব রাজার 60,000 পুত্র সাপ মুক্তি ঘটে এবং স্বর্গে গমন করেন। এরপর আমরা গঙ্গায় পূর্ণ স্নান সেরে আমরা কপিলমুনির আশ্রমে পূজাদার উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা গঙ্গা ঘাট থেকে কপিলমুনির আশ্রমে টোটো পেয়ে যাবেন, 15 টাকা ভাড়া। সেখানে টোটো করেও কিন্তু আপনারা আসতে পারেন, বা যদি আপনারা হেঁটে আসেন, একটু হেঁটে এলেই কিন্তু সামনে কপিলমুনির আশ্রম আপনারা পেয়ে যাবেন। কপিলমুনিতে আশ্রমে পূজা দেবেন কিভাবে? পূজা দেওয়ার জন্য আপনারা একদম কপিলমুনির আশ্রমের সামনে পূজার বিভিন্ন সামগ্রী পেয়ে যাবেন। এক্ষেত্রে পূজার ডালার মূল্য 50 টাকা রয়েছে, 100 টাকা রয়েছে, বা বিভিন্ন মূল্যের কিন্তু আপনারা ডালা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা পূজার ডালা নিয়ে এসে আপনারা একদম মন্দিরের সামনে দেখবেন বিশাল বড় লাইন পড়ে গিয়েছে, সেখানে কিন্তু আপনারা লাইনে দাঁড়িয়ে পড়বেন এবং ধীরে ধীরে পূজাগুলি সম্পন্ন হবে। এবং আপনারা যারা এই কপিলমুনির আশ্রমে এখানে রাতেবেলা থাকবেন, অবশ্যই কিন্তু এই মন্দিরের সন্ধ্যারতিটা অবশ্যই দর্শন করবেন। এই কপিলমুনির আশ্রমের সন্ধ্যারতি কিন্তু খুবই সুন্দর একটি দর্শনীয় বিষয়। কপিলমুনির মন্দিরে পূজা দেওয়ার জন্য কোনো বিশেষ সতর্কতা বা বিধিনিষেধ নেই। এখানে আপনারা দিনভর যে কোনো সময় আপনারা পূজা দিতে পারেন এবং রাতেও পূজা দিতে পারেন। বিশেষ করে রাতে যখন সন্ধ্যারতি হয়, সেটা কিন্তু একটি বিশেষ অত্যন্ত দর্শনীয় বিষয়, সেখানেও আপনারা এখানে পূজা দিতে পারেন। এবং এই মন্দিরের ভিতরে বিভিন্ন বিগ্রহ রয়েছে। এখানে হর পার্বতী থেকে শুরু করে রাধাকৃষ্ণ থেকে শুরু করে বজরংবলী থেকে শুরু করে কপিলমুনি থেকে শুরু করে বিভিন্ন এখানে দেবদেবীর মূর্তি এখানে রয়েছে এবং এর বিগ্রহ রয়েছে। ঠিক
সামনে শিবলিঙ্গ রয়েছে, স্বয়ং ভোলানাথ এখানে বসে রয়েছেন, সেখানে সবাই জল দিচ্ছেন এবং প্রচুর পরিমাণে দর্শনার্থী এবং প্রচুর পরিমাণে ভক্তবৃন্দের কিন্তু সমাগম ঘটেছে। আমরা নির্বিঘ্নে গঙ্গা স্নানের পর এই কপিলমুনির মন্দিরে পূজা দেওয়ার পর ঠিক তার অপোজিট সাইডে একটি কপিলমুনির পবিত্র কুণ্ড রয়েছে। এটাও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। অনেকে কি করেন, গঙ্গা স্নান সেরে এই কপিলমুনির পবিত্র কুণ্ডে কিন্তু এসে স্নান করেন। এখানে মা গঙ্গা রয়েছে, স্বয়ং পবিত্র কুণ্ডের উপরে ভাসমান রয়েছে। এটাও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। এই কুণ্ডেও কিন্তু আপনারা স্নান করতে পারেন। এরপরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনারা যারা গঙ্গাসাগরে আসবেন আপনারা রাতে কোথায় থাকবেন। আপনাদের সব থেকে ভালো থাকার জায়গা হচ্ছে একদম কপিলমুনি যে মন্দিরের চূড়া দেখলেন, ওই মন্দিরের একদম ঠিক পাশে রয়েছে একটি ধর্মশালা, অর্থাৎ কপিলমুনির আশ্রম একটি ধর্মশালা রয়েছে। এই স্থানে কিন্তু আপনারা থাকতে পারেন, কারণ এই স্থান থেকে কপিলমুনির মন্দির এবং গঙ্গার ঘাট কিন্তু খুবই কাছে। এখানে যে রুমগুলো রয়েছে, এটাকে জিজ্ঞাসা করলাম, একটা রুমে মিনিমাম 5 জন থাকতে পারবে। সেখানে প্রত্যেক রুম পার ডে হচ্ছে 600 টাকা করে আপনারা এখানে থাকতে পারেন। এছাড়াও একটু দূরে রয়েছে যে কপিলমুনি যে আশ্রম এবং সংঘ রয়েছে কপিলমুনি, সেটাও সেই স্থানেও কিন্তু আপনারা থাকতে পারেন। সেখানে 200 টাকার বিনিময়ে ঘর পেয়ে যাবেন এবং এর আশেপাশে আরও বেশ কিছু আশ্রম রয়েছে, সেখানেও কিন্তু আপনারা থাকতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা কোথায় ভালো আহার পাবেন। কারণ আমরা পুণ্য তীর্থে পুণ্যার্জনে যখন আসি সেখানে আমরা নিরামিষ আহার গ্রহণ করি এবং পূজা দেওয়ার পর আমরা নিরামিষ আহার গ্রহণ করি। এবং ঠিক মন্দির থেকে একটু অপোজিট সাইডে আপনারা দেখবেন সব থেকে ভালো নিরামিষ আপনারা ভাত সেখানে পেয়ে যাবেন। ফুড কোর্ট রয়েছে, সেখানে কিন্তু আপনারা ভাত পেয়ে যাবেন। এখানে মাত্র 60 টাকার বিনিময়ে সবজি ভাত দেবে, সাথে সাদা রাইস রয়েছে, লেবু রয়েছে, আলু ভাজা রয়েছে, লাউ আলুর তরকারি রয়েছে, পাঁপড় রয়েছে আর একটা রসা রয়েছে। সব মিলিয়ে 60 টাকা কিন্তু প্রাইস। তবে মোটামুটি দেখলাম মোটামুটি কোয়ালিটি কোয়ান্টিটি ভালো, তবে প্রাইসটা একটু কম হলে সব মানুষের কথা ভেবে তাহলে আরও ভালো হতো। এবার ফিরে যাওয়ার পালা। ফিরে যাচ্ছি আমি বাড়ির উদ্দেশ্যে। পড়ন্ত রোদ গায়ে মেখে ওই দূরে নতুন এক দ্বীপে আমার সেই বন্ধু হাঁস পাখিগুলি বিশ্রাম নিচ্ছে। তাদের বিশ্রামে ব্যাঘাত না ঘটিয়ে দূর থেকে বিদায় জানালাম। আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো ভ্রমণ সংক্রান্ত তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই চিরন্তন ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।